আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সাথে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। রংপুরের পীরগাছায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কোথাও কিছু একটা হচ্ছে, স্বৈরাচার পালিয়ে গেলেও যেসব লেজ রয়ে গেছে তারা নানা ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় দেওয়া বক্তব্যে তিনি আরো বলেন, পতিত স্বৈরাচারী পার্শ্ববর্তী দেশের সহায়তায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জনককে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি রাষ্ট্র ব্যবস্থায় কি কি পরিবর্তন আনতে চায় সেই ৩১ দফা প্রস্তাবনার নানা দিক তৃণমূল নেতাকর্মীদের সামনে তুলে ধরতেই দলের সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও এসব প্রস্তাবনার নানা বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। সমাপনী বক্তা হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে এবং মানুষের প্রত্যাশা পূরণই বিএনপির রাজনীতি বলে উল্লেখ করেন তিনি। রাজধানী ঢাকায় গত কয়েকদিনের সহিংস কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। গত 2 দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন, ঢাকা শহর সহ বিভিন্ন জায়গার আপনারা নিউজগুলো দেখেন, এটা বোঝার জন্য কোনো খুব বুদ্ধিমানের হওয়ার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবেই আপনারা নিউজগুলো পড়লে, একটা পত্রিকা, একটা পত্রিকা পড়লে আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। আমরা হচ্ছি গণতন্ত্রের পক্ষের শক্তি, আমাদের সাথে লক্ষ কোটি মানুষ এই দেশের আছে, আর যারা ওইসব করছে তারা হচ্ছে ষড়যন্ত্রকারী। তাদেরকে রাতের আধারেই ভোট করতে হয়, তাদেরকে দামি নির্বাচনই করতে হয়, তাদেরকে নিশি রাতের নির্বাচনই করতে হয়। দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে গণতান্ত্রিক ধারাবাহিকতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমাদেরকে যে কোনো মূল্যে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে, আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে গণতন্ত্রটাকে আমাদেরকে চালু রাখতে হবে। মানুষ নির্ভয়ে, নির্দ্বিধায়, নিঃসংকোচে মানুষ যাবে ভোট কেন্দ্রে ভোট দিবে। সেটি যে শুধু সংসদ নির্বাচন নট দ্যাট, সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেটি উপজেলা পরিষদের নির্বাচন হলে সেখানে পৌরসভার নির্বাচন হোক, জেলা পরিষদের নির্বাচন হোক, সেটি কোনো মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো ক্লাবের নির্বাচন হোক, সেটি কোনো ট্রেড বডির নির্বাচন হোক, অর্থাৎ যেখানে যেটাই হোক নির্বাচন হোক, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে। সিলেট শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র নেতারা তৃণমূল নেতাদের দলীয় ঐক্য ধরে রেখে সংগঠনকে শক্তিশালী করার তাগিদ দেন। মইনুল আহসান, এটিএন বাংলা। কলেজের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীতে সড়ক অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে দাবি জানানোর আহ্বান জানান তিনি। সুনামগঞ্জের তাহিরপুরে মাতিয়ান হাওর পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় হাওরের কৃষি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো মধ্যস্বত্বভোগীকে সুবিধা নিতে দেওয়া যাবে না।
এদিকে হাওর নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলা ও পরিবেশ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 10:15টার দিকে একটি ট্রেন টাঙ্গাইলের ভুয়াপুর অংশের পূর্ব পাড় থেকে ছেড়ে 4.8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। গতকাল বিকালে পরীক্ষামূলক ট্রেনটি সেতুর 2 প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে চালানো হয়। এদিকে সেতুর কাজ পুরোপুরি শেষ বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান। আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিক উদ্বোধন। পরীক্ষামূলক ট্রেন চলাচল সময় ট্রেনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজার সেন্ট মার্টিন রুটে আগামী বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ জানান, সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি চেয়ে কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ আবেদন করেছিল। সবকিছু বিবেচনা করে তাদের অনুমতি দেওয়া হয়েছে। গত 19 নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবিনা রহমানের সই করা আদেশে সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করা হয়। ওই আদেশে বলা হয়, সেন্ট মার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধন সহ নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। এসব বিষয়ে দেখভাল করবে মন্ত্রণালয় গঠিত যৌথ কমিটি। 2023 সালের জানুয়ারিতে মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম বন্দরের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন নিলামের পণ্য। প্রায় 10,000 কন্টেইনার ভর্তি এসব নিলামযোগ্য পণ্য দখল করে রেখেছে বন্দর ইয়ার্ডের প্রায় 20% জায়গা। এতে ব্যাহত হচ্ছে পণ্য ওঠানামার স্বাভাবিক কার্যক্রম। বছরের পর বছর ধরে পড়ে থাকা এসব পণ্যের নিলামের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। নিয়ম অনুযায়ী 30 দিনের মধ্যে আমদানিকৃত পণ্য খালাস করার কথা থাকলেও কখনো আমদানিকারকরা ইচ্ছাকৃত ফেলে রাখেন আমদানি করা পণ্য। নিয়মতান্ত্রিক জটিলতার কারণেও আটকে থাকে অনেক কন্টেইনার। এর ফলে বন্দর ইয়ার্ডে বিশাল অংশ দখল করে রাখে এই আটকে পড়া কন্টেইনার। গেল 25 নভেম্বর চট্টগ্রাম বন্দরে এমন কন্টেইনার ছিল প্রায় 10,200, আর বন্দরে এদিন মোট কন্টেইনার ছিল প্রায় 35,000 একক। অর্থাৎ মোট সংরক্ষিত কন্টেইনারের মধ্যে প্রায় 33% কন্টেইনারই নিলামযোগ্য। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ডাম্পিং স্টেশন ও আইনগত জটিলতা ছাড়াও নানা কারণে খালি করা যাচ্ছে না এসব কন্টেইনার। এ নিয়ে বন্দর কর্তৃপক্ষ আছে বিপাকে। তবে দ্রুত সময়ের মধ্যেই ইয়ার্ড খালি করতে কাজ করছে তারা। 60% রিজার্ভ ভ্যালু, 60% না হলে আমি এটা দিতে পারবো না। 60% না হলে আমাকে আবার সেকেন্ড নিলামে যেতে হয়। তখন দেখা আবার 1 মাস দেরি হয়, সেকেন্ড নিলামে গেল। আলটিমেটলি পণ্যটা আসা মানে যখন নিলামযোগ্য হয়ে গিয়েছে কিন্তু 30 দিন পরেই, কিন্তু দেখেন আমার যে প্রসেসগুলি আছে, প্রসেসগুলি আইনগত প্রক্রিয়াগুলি করতে করতে আমাকে 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে। আমরা বারংবার তাগাদাই দিয়ে যাচ্ছি। আসলে এটা আমাদের যে গুরুত্বপূর্ণ স্পেস দখল করে আছে, এইটা যদি দ্রুত ডেলিভারি যেত কিংবা দ্রুত নিষ্পত্তি হতো, তাহলে আমরা আরও অনেক ইম্পোর্ট কন্টেনার রাখতে পারতাম। এগুলো আমাদের বন্দরের যে জায়গাটা, সে জায়গার বিপরীতে আমরা ভাড়াটা পেতাম। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বছরের পর বছর নিলাম নিষ্পত্তি না হওয়া কন্টেনারগুলো এভাবে পড়ে থাকায় সরকার রাজস্ব যেমন হারাচ্ছে, তেমনি কন্টেনারগুলো হয়ে যাচ্ছে ব্যবহারের অযোগ্য। অন্যদিকে আর্থিক লোকসান গুনতে হচ্ছে শিপিং লাইনগুলোকেও। যে পণ্যগুলো রয়ে গেছে সেই পণ্যগুলো কিন্তু বিভিন্নভাবে কিন্তু এগুলো আমদানি করা পণ্য, এবং এই পণ্য আমদানি করতে কিন্তু আমাদের যে দেশ থেকে কিন্তু ডলারগুলো চলে যাচ্ছে, সেই ডলারগুলো আসার কিনে আনা পণ্যগুলো আমরা যদি ধ্বংস করতে হয়, তাতে করে আমাদের একভাবে বলা যায় যে পণ্যগুলোর বিপরীতে আমরা ডলারগুলোই ধ্বংস করছি। আইনের পরিবর্তন তো অবশ্যই দরকার, কারণ একটা মালের জেনুইন দাম আছে। হয়তো সেটা 50,000 টাকা 40,000 হতে পারে, কিন্তু সেটা তো 5,000 হতে পারে না। তো এখন যদি কেউ এরভাবে বসে থাকে যে আমরা 5,000-এর বেশি দিব না সিন্ডিকেট করে, তাহলে কাস্টমসও তো আটকে যায়। সেই ক্ষেত্রে এমন কিছু করা দরকার যে কাস্টমসের এখানে আইনকে আরও স্ট্রং করা দরকার। সম্প্রতি দাম না ওঠায় 74টি গাড়িকে স্ক্র্যাপ আকারে নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে বন্দর সংশ্লিষ্টরা বলছেন,
প্রয়োজনে আইন সংস্কার করে নিলাম প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সুযোগ সন্ধানী আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। যশোর আদ্দিন সখিনা উইমেন্স মেডিকেল কলেজের প্রথমবারের মতো ইন্টার্নি শেষ করা বিদেশি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় দিল আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 বছর ধরে এই প্রতিষ্ঠান থেকে গ্রহণ করা শিক্ষা দেশে ফিরে কাজে লাগাবেন বলে জানান তারা। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার জানান, আদ্দিন তার শিক্ষা কার্যক্রম দেশের গণ্ডি ছাপিয়ে ছড়িয়ে দিচ্ছে বিদেশেও। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 2012 সালে যশোর সদর উপজেলার পুলেরহাটে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 7ম ব্যাচ থেকে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ সময় নেপাল ও ভারত থেকে শিক্ষার্থীরা ভর্তি হওয়া শুরু করে এখানে। এই বিদেশি শিক্ষার্থীরাই তাদের 6 বছরের কোর্স ও ইন্টার্নি শেষ করেছে। 7ম ব্যাচে 31 জন বিদেশি শিক্ষার্থী শেষ করল তাদের পড়াশোনা। বর্তমানে মেডিকেল কলেজের 13শ ব্যাচ চলছে। প্রতিষ্ঠানটিতে মোট ছাত্রী সংখ্যা 389 জন, এর মধ্যে নেপাল ও ভারতের 119 জন শিক্ষার্থী। मैं यहाँ पे सब लोगों से मिली, जब हम लोग टीचर्स से मिले हमारे फर्स्ट ईयर में, मारूफा मैम हो या जो भी थे हमारे, जो भी लेक्चरर्स थे, प्रोफेसर्स थे, जब हम लोग उनसे मिले तो उन लोगों ने इतनी अच्छे से हमें हर चीज एक्सप्लेन किया, हर चीज पढ़ाया और बहुत ही सपोर्ट किया हम लोगों को। इट हैज बीन अ ग्रेट जर्नी। इट taught me so much and I learned from the mistakes I made. I learned from the progress I have made. Where I was few years back, I have progressed from that place. আদ্দিনের সুনাম দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে এমনটাই মনে করেন যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। আমরা মনে করি যে তারা আদ্দিন সকিনা মেডিকেল কলেজ থেকে যে শিক্ষা, মানবতা, অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করেছে, তারা যেন তাদের নিজ দেশে গিয়ে সেই সাফল্যের সাথে তারা যেন অগ্রসর হতে পারে এবং বিস্তীর্ণ থেকে আরো বিশাল পরিসরে তারা পারফর্ম করতে পারে। ইন্টার্নি শেষ করা বিদেশি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুল ও ক্রেস্ট দেয়া হয় বিদায়ী শিক্ষার্থীদের। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পিঠা উৎসবের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম, উপাধ্যক্ষ মেহেরুন্নেসা ও গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার তাসমিয়া ইসলাম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।